হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 4 আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো চ্যাপ্টার নাম্বার 4 হচ্ছে আর্থিক প্রতিবেদনের টুকরো টুকরো অংশ। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে আমরা এই চ্যাপ্টারকে টোটাল 4টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে আমরা কন্ট্রাক্ট রিভিনিউ করব, যেটা আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এ করছিলাম। 2 নাম্বার ফরম্যাট হচ্ছে সেলস রিভিনিউ, এটা আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এ করছিলাম থার্ড ইয়ারে। 3 নাম্বার কস্ট রিকভারি মেথড, এটা আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এ করছিলাম। এই তিনটা ফরম্যাট হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর। আর 4 নাম্বার ফরম্যাট হচ্ছে নোটস পেবল, যেটা আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ করছিলাম। তো এখানে 4টা ফরম্যাট হচ্ছে থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটা ইয়ারে কম্বাইন্ড, এই 4টা ফরম্যাট। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আছে 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত। তো দেখতেছি 2016 সালে এই চ্যাপ্টার থেকে 14 মার্কের, 17 সালে পার্ট সি তে একটা, 18 সালে পার্ট বি পার্ট সি তে একটা একটা প্রশ্ন, 19 সালে পার্ট বি তে একটা, 20 সালে পার্ট বি পার্ট সি তে একটা একটা প্রশ্ন, 21 সালে পার্ট বি পার্ট সি তে একটা একটা প্রশ্ন, 22 সালে পার্ট বি তে দুইটা এবং পার্ট সি তে একটা প্রশ্ন, 18 মার্কের ম্যাথ আছে। 23 সালে পার্ট বি এবং পার্ট সি তে একটা একটা প্রশ্ন। এরপরে পরীক্ষার্থীরা 2024 সালের পরীক্ষার্থী, তোমরা তোমাদের ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সি তে একটা একটা প্রশ্ন আসবেই। অতএব এই চ্যাপ্টারটা আমরা সবাই গুরুত্ব সহকারে করব, যাতে পরীক্ষা হলে 14 মার্ক আসলে 14 মার্ক অ্যান্সার করতে পারে। তো প্রথমে আমরা ফরম্যাট 1 কন্ট্রাক্ট রিভিনিউ, এই ফরম্যাট নিয়ে আমরা বেসিক আলোচনা করব। এরপর এই ফরম্যাটে কিছু অঙ্ক করব এবং কিছু বাসায় কাজ দেব। তো এই ফরম্যাটের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস টার্গেট। সেটা হচ্ছে প্রথমে আমরা বের করব রিকগনাইজ গ্রস প্রফিট, 2 নম্বরে আমরা করব হচ্ছে জার্নাল। তো এই রিকগনাইজ গ্রস প্রফিট করার জন্য আমাদের একটা স্টেপ ফলো করতে হবে। এই স্টেপ ফলোটা হচ্ছে, প্রথমে আমাদের রিকগনাইজ গ্রস প্রফিট বের করার জন্য প্রথমে আমাদের দিতে হবে কন্ট্রাক্ট প্রাইস, যেটা কিনা প্রশ্নে দেয়া থাকবে। এরপর আমাদের বের করতে হবে টোটাল এস্টিমেটেড কস্ট। এই এস্টিমেটেড কস্টের মধ্যে দুইটা কস্ট আসবে, কস্ট টু ডেট আর একটা এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। কস্ট টু ডেট মানে যে সাল বা যে বছরে অথবা যে মাসে হিসাব করতেছি, ওই মাসে কস্ট কতটুকু হয়েছে, ওই মাস পর্যন্ত কস্ট কতটুকু হয়েছে, এবং এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট অর্থাৎ কাজটা কমপ্লিট হতে আমাদের আরো কত টাকা কস্ট হবে। এই দুইটা কস্ট মিলাই হচ্ছে টোটাল এস্টিমেটেড কস্ট। তাহলে টোটাল এস্টিমেটেড কস্টের মধ্যে দুইটা জিনিস হবে, একটা কস্ট টু ডেট অর্থাৎ নির্দিষ্ট তারিখ পর্যন্ত কতটুকু খরচ হয়েছে, এবং এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট অর্থাৎ কাজটা কমপ্লিট হতে আরো কত কস্ট হবে। এই দুইটা কস্টের সমন্বয় হবে টোটাল কস্ট। কন্ট্রাক্ট প্রাইস থেকে টোটাল কস্টটা যদি বাদ দেয়, তাহলে আমরা পাবো টোটাল এস্টিমেটেড প্রফিট। এস্টিমেটেড প্রফিটের পর আমাদের বের করতে হবে পার্সেন্টেজ অফ কমপ্লিট টু ডেট, অর্থাৎ ডে যে ডেটে আমরা কাজ করতেছি মানে হিসাব করতেছি, ওই ডেট পর্যন্ত টোটাল কাজের কতটুকু কমপ্লিট হয়েছে, অর্থাৎ 100% এর মধ্যে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, এটা আমরা এই পার্সেন্টেজ মধ্যে বের করব। যেটা বের করার সূত্র হচ্ছে কস্ট টু ডেট ডিভাইডেড বাই টোটাল কস্ট। কস্ট টু ডেট ডিভাইড টোটাল, টোটাল কস্টের মধ্যে কয়টা কস্ট আসবে বুঝলাম আমরা, বলো তো দেখি। দুইটা কস্ট, কি কি? কস্ট টু ডেট আর এটা কি? এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। এস্টিমেটেড কস্ট। তাহলে এই দুইটা কস্ট মিলে হচ্ছে টোটাল কস্ট। তাহলে পার্সেন্ট অফ কমপ্লিট টু ডেট বের করা কি, কস্ট টু ডেট ডিভাইডেড টোটাল কস্ট ইনটু কি 100 100। এটা করলে আমরা পাবো যে ডেট হিসাব করতেছি ওই ডেট পর্যন্ত টোটাল কাজে কতটুকু কমপ্লিট হয়েছে। এরপরে টোটাল প্রফিট, টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ, এটা বের করার শুধু কি প্রফিট ইনটু প্রফিট রেট, অর্থাৎ এই যে এস্টিমেটেড প্রফিট রে আমরা এই পার্সেন্টেজ দ্বারা গুণ করলে পাবো টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ। এই টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ থেকে প্রিভিয়াস ইয়ারে যদি কোনো গ্রস প্রফিট থাকে, যদি থাকে তাহলে সেটা বাদ দেব, বাদ দিয়ে হবে গ্রস প্রফিট রিকগনাইজ ইন কারেন্ট ইয়ার। তাহলে গ্রস প্রফিট রিকগনাইজ বের করার জন্য আমাদের যে স্টেপটা আপনাদের মনে রাখতে হবে, প্রথমে আমরা দিব কন্ট্রাক্ট প্রাইস, কন্ট্রাক্ট প্রাইসের পরে আমরা বের করব টোটাল কস্ট। টোটাল কস্টের মধ্যে দুই ধরনের কস্ট আসবে, দুইটা কস্ট যোগ করে টোটাল কস্ট। কন্ট্রাক্ট প্রাইস থেকে টোটাল কস্ট যদি বাদ দেয়, তাহলে আমরা পাবো টোটাল এস্টিমেটেড প্রফিট। এবার আমরা বের করবো কমপ্লিট অফ পার্সেন্টেজ অফ কমপ্লিট টু ডেট,
অর্থাৎ ওই ডেট পর্যন্ত টোটাল কাজে কতটুকু কমপ্লিট হয়েছে তা বের করার সূত্র কি? Cost to date into total cost. Cost to date divided total cost into 100. ইন্টু 100। এরপরে বের করবো টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ। বের করার সূত্র কি? এস্টিমেটেড প্রফিটকে পার্সেন্ট দ্বারা গুণ করলে আমরা পাবো টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ। এখান থেকে যদি প্রিভিয়াস এর গ্রস প্রফিট থাকে তাহলে সেটা বাদ দিয়ে আমরা পাবো গ্রস প্রফিট রিকগনাইজ ইন কারেন্ট ইয়ার। তাহলে এইটুকু স্টেপের মাধ্যমে আমরা বের করবো গ্রস প্রফিট রিকগনাইজ। অঙ্কটা যত বছরে থাকবে বা যত বছরে করতে পারবে প্রত্যেক বছরের জন্য গ্রস প্রফিট রিকগনাইজ আমাদের বের করবো। এরপরে কন্ট্রাক্ট রেভিনিউ রিলেটেড, এক্ষেত্রে জাবেদা সবসময় হবে 4টা জাবেদা। এই 4টা জাবেদার মধ্যে প্রথম জাবেদা হবে, এখানে লেখা আছে ফর কনস্ট্রাকশন কস্ট ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ চলতি বছরে কনস্ট্রাকশন কস্টের জন্য আমরা জাবেদা দেব 1 নাম্বার জাবেদা। জাবেদা হচ্ছে কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট। আর কনস্ট্রাকশন কাজে ম্যাটেরিয়াল লাগে, নগদ টাকা লাগে। যদি নগদ টাকা না থাকে তাহলে সেটা বাকিতে ক্রয় করা হয়, দ্যাট ইজ পেয়েবল। তাহলে ম্যাটেরিয়াল, ক্যাশ, পেয়েবল এবং আরো অন্যান্য অনেক কিছু লাগে, যেটা কিনা সবকিছু লেখা যাবে না, এই জন্য আমরা দিচ্ছি এক্সেপ্ট। তাহলে কনস্ট্রাকশন কস্টের জাবেদা হবে কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট। আর কনস্ট্রাকশন কাজে যে যে জিনিসগুলি লাগবে এগুলোর মধ্যে আমরা 3টা প্রধান হেডগুলি আমরা লিখবো। ম্যাটেরিয়াল লিখবো, ক্যাশ লিখবো, পেয়েবল লিখবো এবং কি বাদবাকিগুলি এক্সেপ্ট। তাহলে কনস্ট্রাকশন কস্টের জাবেদাটা আমরা কি লিখবো একটু বলেন তো দেখি। Construction in process, debit, materials, cash, payable, credit. ম্যাটেরিয়াল, ক্যাশ, পেয়েবল, এক্সেপ্ট আর ক্রেডিট। এই ইটিসি এটা কিন্তু লিখতে হবে, কারণ এখানে আরো অনেক কিছুই থাকে যেটা লেখা আমাদের সম্ভব। তাহলে কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? কিছু বিল করতে হয়। কিছু বিল করে, যে বিলের মধ্যে কিছু টাকা দেয় আবার কিছু বাকি রাখে। তো 2 নম্বর জাবেদা হচ্ছে সেই যে বিল করব ওই বিলটা লেখা আছে বিলিং টু কাস্টমার ডিউরিং দ্য, অর্থাৎ কাস্টমার যতটুকু টাকা বিল করবে। বিল করা মানে হচ্ছে টাকাটা পাওয়া না। বিল করা মানে হচ্ছে বাকিতে সেবা দেওয়া, এক কথায়। মানে আমি এত টাকা কাজ করছি, আমি বিল সাবমিট করছি, তবে সেখান থেকে যত টাকা দিবে সেগুলো দেনাদের কাছে রিসিভ করব। তো এই বিল টু কাস্টমারে জাবেদা হবে যেহেতু বাকিতে সেবা দেওয়া হয়েছে, এর জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর কার জন্য বিল করছি? কনস্ট্রাকশন ইন প্রসেস জন্য, এই জন্য লেখা আছে বিলিং অন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট। তাহলে বিলিং টু কাস্টমারের জন্য জাবেদা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বিলিং অন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট। তাহলে 2 নাম্বারটা বিল করা যাবে। 3 নাম্বারটা এই যে বিল যে করবো, এই বিলের কাজটা আমরা কি করব? কালেক্ট করব। লেখা আছে ক্যাশ কালেক্টেড ফ্রম কাস্টমার, অর্থাৎ কাস্টমারের কাছ থেকে আমরা কি করব? কালেক্ট করব। যেটা আমরা বিল করছি, বিলটা আমরা কাস্টমারের কাছ থেকে কি করব? কালেক্ট করব। যখনই কালেক্ট করা হবে তখন নগদ টাকার পরিমাণ বাড়বে এবং দেনাদারের পরিমাণ কি বলো দেখি? কমবে। কম। তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। তাহলে এই 3টা জাবেদা র্যান্ডমলি 3টা জাবেদা আমাদের পরপর দিতে হবে। কি কি? কনস্ট্রাকশন কস্টের জন্য জাবেদা, 2 নাম্বার জাবেদা বিলিং টু কাস্টমারের জন্য জাবেদা, 3 নাম্বারটা যে বিল করব এই বিলের কাছ থেকে কালেকশনের জন্য জাবেদা। মনে থাকবে 3টা জাবেদা? জি স্যার। এরপরে 4 নাম্বার জাবেদা মূলত হিসাবকে ক্লোজ করার জন্য জাবেদা। এখানে লেখা আছে রিকগনাইজ রেভিনিউ এন্ড গ্রস প্রফিট ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ মূলত 4 নাম্বার জাবেদা আমরা ক্লোজ করার জন্য জাবেদা। কি কি? এটা হচ্ছে এই যে প্রথম জাবেদায় যেটা কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট ছিল, এটা আমরা সর্বশেষ জাবেদা এটাকে খরচ 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 হিসেবে গণ্য করব, কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট। তাহলে কনস্ট্রাকশন ইন প্রসেস যে টাকাটা ছিল এটা আমরা ক্লোজিং করার ক্ষেত্রে এটাকে আমরা কি খরচ হিসেবে, কারণ হিসাব ক্লোজ করতে হবে, কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট। এরপরে রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট ক্রেডিট। এই দুইটার পার্থক্য, যদি ডেবিট পাশে কম পড়ে তাহলে হবে কনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রফিট, আর ক্রেডিট পাশে কম পড়লে হবে কি? লাভ। সরি, ডেবিট পাশে কম পড়লে হবে প্রফিট, ক্রেডিট পাশে কম পড়লে হবে লস কনস্ট্রাকশন ক্ষেত্রে। তাহলে আমাদের জাবেদা হবে কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট। যদি প্রফিট হয় তাহলে কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট হবে। যদি লস হয় সেম নাম লিখে আমরা লিখবো ক্রেডিট। ডেবিটের পরিবর্তে সেটাকে আমরা কি লিখবো? ক্রেডিট ক্রেডিট। লিখবো। আর রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট ক্রেডিট। তাহলে এই 4 নাম্বার জাবেদার মধ্যে 2টা জাবেদা ফিক্সড, এক হলো কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট, রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট ক্রেডিট। এরপর লাভ বা লসের জন্য যদি লাভ হয় তাহলে ডেবিট পাশে দিব, লস হলে আমরা ক্রেডিট পাশে দিব। ঠিক আছে?
জি স্যার। এখন বলতে পারেন স্যার লাভ তো ক্রেডিট ব্যালেন্স, তাহলে এটা ডেবিট করলেন কারণ আমরা তো হিসাব ক্লোজ করতেছি। ক্লোজ মানে কি, যে ব্যালেন্স ঠিক তাকে কি করতে হয়, উল্টা করতে হয়। তাহলে এই হচ্ছে 4টা জাবেদা। তাহলে এই কন্ট্রাক্ট রেভিনিউর ক্ষেত্রে আমাদের জাবেদা হচ্ছে 4টা। এই 4টা জাবেদায় টোটাল 5 নাম্বার থাকবে। আর এই গ্রস প্রফিট বের করার ক্ষেত্রে 5, এই 5 টোটাল 10 মার্ক। তাহলে আসেন আমরা এই রিলেটেড কিছু অঙ্ক করব। প্রথম যে অঙ্কটা দিয়ে আছে সেটা হলো কমার্স পাবলিকেশন বইয়ের পার্ট সি এর 23 নাম্বার প্রশ্নটা। মূলত এই প্রশ্নটা করলে এই ফরম্যাটের 96% অঙ্ক সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। তো আসেন কমার্স পাবলিকেশন বইয়ের 23 নম্বর প্রশ্নটা কি লেখা আছে। ডিউরিং 2010 নিলসেন কোম্পানি স্টার্টেড এ কনস্ট্রাকশন জব উইথ এ কন্ট্রাক্ট প্রাইস 16 লাখ টাকা। তাহলে একটা কনস্ট্রাকশন কাজ করবে যার কন্ট্রাক্ট প্রাইসটা প্রশ্নে কত দিয়ে আছে বলেন দেখি। 16 লাখ 16 লাখ। টাকা। তাহলে এটা কিন্তু 2010 সালে সে শুরু করবে। বলছে দ্য জব ওয়াজ কমপ্লিট ইন 2012। তাহলে বলতো এই কাজটা কত বছর রানিং থাকবে? 2 বছর। 2 বছর। 3 বছর। 10, 11, 12, 3 বছর। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। এখানে পার্টিকুলার ঘর 10, 11, 12, 3 বছর তথ্য দিয়ে আছে। প্রথম লেখা আছে কস্ট ইনকার টু ডেট। এক কথায় কস্ট যে ডেটে করতেছে ওই ডেট পর্যন্ত কত খরচ হয়েছে। 2010 হলো 4 লাখ টাকা, 11 হলো 8,25,000 এবং 12 হচ্ছে 10,70,000 টাকা। তবে এখানে আবার একটা কথা আছে, এই যে 11 সালে যে 8,25,000 টাকা আছে এর মধ্যে এই 2010 এর 4 লাখ টাকা সহ আছে। আবার 2012 সালে যে 10,70,000 টাকা আছে এই 10,70,000 মধ্যে 2011 সালে 8,25,000 টাকা সহ আছে। ঠিক আছে? তার মানে এই যে দ্বিতীয় বছরের টাকার মধ্যে প্রথম বছর টাকা আছে, তৃতীয় বছর টাকার মধ্যে আবার কোন বছর টাকা আছে বলো দেখি। দ্বিতীয় বছর টাকা আছে। এবার লেখা আছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, অর্থাৎ কাজটা কমপ্লিট হলে কতটুকু টাকা খরচ হবে। 10 এর জন্য 6 লাখ টাকা, 11 এর জন্য 2,75,000 এবং 12 যেহেতু কাজটা কমপ্লিট হবে এখানে আর এস্টিমেট কস্ট নাই। এই জন্য এখানে টাকাটা কি জিরো দিয়ে আছে। এই যে কাজ যে করছে কাজের জন্য বিল করছে 3 লাখ টাকা, 9 লাখ টাকা, 16 লাখ টাকা। আর যে বিল করছে বিলের থেকে টাকা কালেক্ট করছে 3 লাখের মধ্যে কালেক্ট করছে 2,70,000, 9 লাখের মধ্যে 8,10,000 এবং 16 লাখ টাকার মধ্যে 14,25,000 টাকা কালেক্ট করছে। তাহলে উপরে 4টা তথ্য আমরা পড়ছি। ঠিক আছে? আমি কোনো কিছুই করলাম না। আমি যদি জাবেদা বলি তাহলে জাবেদা করার জন্য আমাদের 3টা জাবেদা পড়াইছিলাম। প্রথম জাবেদা কার জন্য দিতে বলছিলাম একটু বলেন তো দেখি। কনস্ট্রাকশন কস্ট। কনস্ট্রাকশন কস্টের জন্য জাবেদা। গুড। 2 নাম্বার জাবেদা দিতে বলছিলাম কার জন্য? বিল করার জাবেদা, এই যে বিলিং টু ডেট। আর 3 নাম্বার জাবেদা কার জন্য দিতে বলছিলাম? কালেকশনের জাবেদা। তাহলে এই প্রথমটার জন্য 3 নাম্বারটা এবং কি 4 নাম্বারটা এই 3টা জাবেদা হচ্ছে ফিক্স। আর 4 নাম্বার জাবেদা কার জন্য বলো দেখি? ক্লোজ করার জন্য। তো জাবেদাতে এখন আসবে না, আমাদের প্রশ্ন বলছে compute the amount of gross profit to recognize each year. Assume that percentage of completion method. And এই কন্ট্রাক্ট রেভিনিউ অঙ্ক করার ক্ষেত্রে মেথড হচ্ছে 2টা। কয়টা মেথড বলেন তো দেখি? 2টা। 2টা মেথড। একটা মেথড হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লেনশন মেথড, আরেকটা মেথড হচ্ছে কমপ্লিট কন্ট্রাক্ট মেথড। পার্সেন্টেজ অফ কমপ্লেনশন মেথড মানে যতটুকু কাজ হবে অতটুকু কাজে প্রফিট নির্ণয় করা। আর কমপ্লিট কন্ট্রাক্ট মেথড মানে হচ্ছে কাজটা কমপ্লিট করার পরে, মানে কাজটা হ্যান্ড ওভার করার পরে প্রফিট গণনা করতে পারবে। যতক্ষণ পর্যন্ত কাজটা কমপ্লিট না হবে ফুল কাজটা ততক্ষণ পর্যন্ত তারা কোনো লাভ গণনা করতে পারবে না। বুঝতে পারছেন কথা? জি স্যার। ওকে, এখন আমরা কমপ্লেনশন মেথডের ক্ষেত্রে গ্রস প্রফিটটা দেখো। এখন স্যার তাহলে আমাদের যে প্রথমে যে গ্রস প্রফিট নির্ণয় করা সেখানে সেটা কোন মেথডের ক্ষেত্রে? এই কমপ্লেনশন মেথডের ক্ষেত্রে। তো কমপ্লেনশন মেথডের ক্ষেত্রে গ্রস প্রফিট নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা স্টেপ আছে। এর মধ্যে প্রথমে আমরা স্টেপে দিতাম কি কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইসটা আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 16 লাখ। 16 লাখ টাকা দিয়ে আছে। তাহলে আমরা দাগ কাটছি পার্টিকুলার 10, 11, 12 এক একটা বছরে 2টা করে দাগ দিছি। প্রথমে কন্ট্রাক্ট প্রাইস। তাহলে 2010 এর জন্য 16 লাখ, 11 এর জন্য 16 লাখ, 12 এর জন্য 16 লাখ টাকা। এরপরে কন্ট্রাক্ট প্রাইসের পরে আমরা দিই টোটাল কস্ট। টোটাল কস্টের মধ্যে কয় ধরনের কস্ট আছে? 2 ধরনের কস্ট। একটা কস্ট টু ডেট যেটা প্রথমটা দিয়ে আছে, আর একটা এস্টিমেটেড কস্ট। 10 এর জন্য এই দুইটা যোগ হবে
11 জন্য এই দুইটা যোগ এবং 12 জন্য এই দুইটা যোগ। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে 4 লাখ 6 লাখ সমান সমান 10 লাখ, 8 লাখ 25 প্লাস 2 লাখ 75 সমান সমান 11 লাখ, 10 লাখ 70 প্লাস 0 সমান সমান 10 লাখ 70। এগুলো হচ্ছে টোটাল কস্ট। তাহলে এই যে কন্ট্রাক্ট প্রাইস থেকে টোটাল কস্ট যদি বাদ দেই তাহলে টোটাল এস্টিমেটেড প্রফিট হবে 6 লাখ টাকা, এখানে হবে 5 লাখ টাকা, এখানে হবে 5,30,000। এস্টিমেটেড প্রফিটটা কি ক্লিয়ার সবাই? জি। জি স্যার। জি স্যার। এখন কতটুকু কাজ কমপ্লিট হয় সেটা বের করব। পার্সেন্ট অফ কমপ্লিট টু ডেট, যা শুধু টোটাল কস্ট ডিভাইড কস্ট টু ডেট ডিভাইড টোটাল কস্ট। তাহলে 2010 এর জন্য কস্ট টু ডেট ছিল 4 লাখ টাকা, টোটাল কস্ট ছিল 10 লাখ। তাহলে 4 লাখ ভাগ 10 লাখ ইন্টু 100 সমান সমান 40%। 11 জন্য কস্ট টু ডেট ছিল 8 লাখ 25, টোটাল কস্ট ছিল 11 লাখ ইন্টু 100 সমান সমান 75%। আর 12 জন্য টোটাল কস্ট ছিল 10 লক্ষ 70, কস্ট টু ডেট ছিল 10 লক্ষ 70, টোটাল কস্ট 10 লক্ষ 70 ইন্টু 100 সমান সমান 100%। বুঝতে পারছি 40 75 100%। জি স্যার। জি স্যার। এখন গ্রস প্রফিট এই 6 লাখ টাকার মধ্যে কাজ কমপ্লিট করছি 40%, তাহলে 6 লাখ টাকা 40% 2 লাখ 40, 5 লাখ টাকা 75% 3 লক্ষ 75, 5 লাখ 30 এর 100% সমান সমান 5 লাখ 30। গ্রস প্রফিটটা বুঝতে পারছি? জি স্যার। এখান থেকে আমরা প্রিভিয়াস এর প্রফিট বাদ দিব। 2010 এর প্রিভিয়াস হলো 2009, 2009 সালে কোনো তথ্য দেয়া নাই, এজন্য 2010 এর জন্য প্রিভিয়াস এর প্রফিটটা কি 0। 2011 এর জন্য 2010 টা অনুযায়ী এই 2010 এর যে গ্রস প্রফিট ছিল এটা 2011 এর জন্য প্রিভিয়াস ইয়ার প্রফিট। 2011 এর জন্য যে প্রফিটটা বের করছেন সেটা হচ্ছে 2012 এর জন্য প্রিভিয়াস ইয়ার প্রফিট। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে আমাদের 2,40,000 এর জিরো বাদ দিয়ে গ্রস প্রফিট রিকগনাইজ 2,40,000, এখানে 1,35,000, এখানে 1,55,000। তিনটা বছরের প্রফিট আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। স্যার পারবো আমরা? আরেকবার একটু বললে ভালো হতো স্যার, পার্সেন্টেজটা বুঝতে পারি নাই। হ্যাঁ, পার্সেন্ট আমি বলে দেই, কিন্তু পুরোটা তো বলা সম্ভব না। পার্সেন্টে বের করার সূত্র হচ্ছে কস্ট টু ডেট ডিভাইড টোটাল কস্ট। তাহলে 2010 এর জন্য কস্ট টু ডেট আমাদের প্রশ্নে কত দিয়ে আছে বলেন তো ম্যাডাম? 4 লাখ। 4 লাখ। আর টোটাল কস্ট কত বের করছিলাম আমরা? 10 লাখ। তাহলে 4 লাখ ভাগ 10 লাখ ইন্টু 100 সমান সমান 40%। আচ্ছা। ঠিক আছে? জি স্যার, এই যে 40% এর পরে 2 লাখ যে 40,000 এটা কিভাবে বের হয়েছে? তাহলে কি বললাম? এখানে লেখা আছে প্রফিট ইন্টু প্রফিট রেট। 6 লাখ টাকা 40%, 2 লাখ 40। ওকে স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন 2 নাম্বার রিকোয়ারমেন্ট বের করতে বলছে, জাবেদা করতে বলছে কত সালের? 2011 সাল। তাহলে জাবেদা কয়টা হয় বলো দেখি টোটাল? 4টা। 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 প্রথমে কস্ট টু ডেট এর জন্য। তাহলে কস্ট টু ডেট আছে 8 লক্ষ 25, কিন্তু 8 লক্ষ 25 এর মধ্যে 2010 এর কত টাকা অন্তর্ভুক্ত আছে? 4 লাখ 4 টাকা। লক্ষ টাকা। তাহলে অ্যাকচুয়াল টাকা হচ্ছে 4,25,000 টাকা। তাহলে কস্ট টু ডেট এর জন্য মানে কনস্ট্রাকশন কস্টের জন্য আমরা জাবেদা দেই কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট ম্যাটেরিয়াল ক্যাশ পেয়েবল এক্সেট্রা কে 4,25,000 4,25,000। বুঝতে পারছি? জি স্যার। 2 নাম্বার জাবেদা বিলিং এর জন্য। তাহলে এখানে বিল করা হয়েছিল 2011 সালে 9 লাখ টাকা। এই 9 লাখ টাকার মধ্যে 2010 এ কত টাকা আছে? 3 লাখ টাকা। 3 লক্ষ টাকা। অ্যাকচুয়াল টাকা কত? 6 লাখ টাকা। তাহলে বিলিং এর জন্য আমরা যাতে পড়াইছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিলিং এন্ড কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট 6 লাখ 6 লাখ। ক্লিয়ার? জি স্যার। এরপরে দেনাদারের কাছ থেকে পাওনা কি বলে কালেক্ট করা যাবে দা 8,10,000 কালেক্ট করছে, এর মধ্যে 2010 সালে ছিল কত? 2,70,000 টাকা। তাহলে বাদ দিয়ে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 5,40,000 5,40,000। বুঝতে পারছি? জি স্যার। এবার 4 নাম্বার জাবেদা হচ্ছে বন্ধ করা যাবে। এখানে যেটা কনস্ট্রাকশন ছিল সেটা 4 নাম্বার ক্ষেত্রে সেটা কি হবে? কস্ট হয়ে যাবে। তো এখানে 4,25,000 ছিল, এটা কস্ট হয়ে গেছে 4,25,000। প্রফিটটা কনস্ট্রাকশন দেখেন 2011 সালে, এই যে 2011 সালে আমরা কত টাকা প্রফিট পাইছি এখানে? 1,35,000। 35,000। এই যে প্রফিট কই এই যে কনস্ট্রাকশন ইন প্রসেস ভ্যাকেন্সি প্রফিট 1,35,000। আর রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট এই দুইটা যোগ করে হচ্ছে 5,60,000। বুঝছি? জি স্যার। তাহলে এই হচ্ছে 4টা জাবেদা। প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে 4টা জাবেদাই হবে।
এখন 2010 এর পরিবর্তে, সরি 2011 পরিবর্তে যদি 2010 বলতো, তাহলে আর কি প্রিভিয়াস এর কোনো টাকা ছিল? না। জি না। ওগুলা কি না বাদ স্যার, দেওয়ার দরকার ছিল? না, যা আছে তাই দিয়ে দিতে না হবে? যা আছে তাই দিয়েছি। 2012 সালের জন্য যদি করতে বলতো, তাহলে 2012 সালের টাকার সাথে 2011 সালটা কি করতাম? বাদ বাদ দিয়ে দিয়ে দিতাম। দিয়েছি। রাত দিয়ে। বুঝছি? জি জি স্যার। স্যার। জি এবার 3 স্যার। নাম্বারটা হচ্ছে কমপ্লিট কন্ট্রাক্ট মেথড। কমপ্লিট কন্ট্রাক্ট মেথড মানে কি? যতক্ষণ পর্যন্ত কাজটা হ্যান্ড ওভার না করাবো ততক্ষণ পর্যন্ত কাজ প্রফিট হবে না। তাহলে 2010 সালে কাজটা নিছিল, কমপ্লিট হবে কত সালে? 12 সালে। 2012 সালে 12 সালে। তাহলে 2010 এবং 11 সালে কি কোনো প্রফিট হবে এই মেথডের ক্ষেত্রে? না। 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 সবাই মিউট করেন, কথা বলা শেষ মানে মিউট করে ফেলাইবেন। তা 3 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য লিখছি গ্রস প্রফিট রিকগনাইজ আন্ডার এ কমপ্লিট কন্ট্রাক্ট মেথড, পার্টিকুলার 10, 11, 12। তাহলে প্রথমে কন্ট্রাক্ট প্রাইস 2010, 11 এগুলো তো নীল, যেহেতু কাজ কমপ্লিট হয় নাই। তাহলে কন্ট্রাক্ট প্রাইস ছিল 16 লাখ টাকা। এখানে কস্ট অফ কনস্ট্রাকশন 10,70,000, এই দুইটা বিয়োগ ফল হচ্ছে গ্রস প্রফিট 5,30,000 টাকা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কে জানি সবসময় আনমিউট থাকে, একটু বলো তো দেখি, এটা বের করে দিই। যাই হোক, 1 নম্বর প্রশ্নটা আমাদের কমপ্লিট করলাম। এখন আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নটা, এটা 2017 সালে এমবিএ তে পার্সিয়াল 17 নম্বর প্রশ্ন হয়েছিল। তার মানে কত মার্কের ম্যাথ বলেন তো এটা? 10 মার্কের 10 মার্কের। এখানে কন্ট্রাক্ট প্রাইস আমাদের কত দিয়ে আছে? 15 লক্ষ। 15 লক্ষ 16 সালে কাজ শুরু করছে, কমপ্লিট হবে কত সালে? 18 সালে 18 সালে। তাহলে যে কস্ট টু ডেট দিয়ে আছে, এস্টিমেটেড কস্ট দিয়ে আছে, বিলিং টু ডেট, কালেকশন টু ডেট, আগের মতো সব তথ্য দিয়ে আছে। এখন বের করতে হচ্ছে পার্সেন্ট অফ কমপ্লেনশন মেথড, জাবেদা করতে হবে, এবং কি কমপ্লিট মেথড। তাহলে আগের অঙ্ক এই অঙ্কটা সেম না? জি স্যার। জি স্যার। এটা কি করাবো নাকি পারবেন আপনারা বলেন তো দেখি? পারবো। পারবো। তাহলে এটা অঙ্কটা আপনারা করে নিন। হ্যাঁ, এটা করে দিয়ে আছে, আপনারা একটু দেখে নিন। এরপরে 2015 সালে এটা হলো পার্ট সি এ আসছিল, মানে পার্ট সি এর 16 নম্বর প্রশ্ন হয়েছিল, অর্থাৎ 10 মার্কের ম্যাথ। এই প্রশ্নটা একটু বোঝার আছে, তো ওই প্রশ্নটা আমি একটু বলে দেই। লেখা আছে 2015 আব্দুল মোমিন লিমিটেড এগ্রি টু কন্ট্রাক্ট এ ব্রিজ, কস্ট হচ্ছে 1 কোটি টাকা। তাহলে এখানে কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 1 কোটি টাকা। দ্য ইনফরমেশন টু বি কস্ট এন্ড বিলিং ফর দিস কন্ট্রাক্ট ইজ শো বিলো। 2015 সালে শুরু করছে, 2017 সালে কি শেষ হবে। আগের মধ্যে আমাদের 4টা তথ্য দিয়ে আছে, কস্ট টু ডেট, এস্টিমেটেড কস্ট, বিলিং টু ডেট এবং কালেকশন টু ডেট। এন্ড ইনস্ট্রাকশনের মধ্যে 2টা রিকোয়ারমেন্ট চাইছে। 1 নম্বর রিকোয়ারমেন্ট বলছে অ্যাজিউম দ্যাট পার্সেন্ট অফ কমপ্লেনশন মেথড ইজ ইউজড। তো কমপ্লেনশন মেথড ইউজ করে বের করতে বলছে অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট টু রিকগনাইজ ইন 2015-2016, এন্ড জাবেদা করতে বলছে 2015 সালে। তবে কমপ্লেনশন মেথডের মাধ্যমে আমাদের গ্রস প্রফিট রিকগনাইজ করার জন্য আমরা একটা স্টেপ করছি, ওই স্টেপের মধ্যে আমরা সমাধান করব। কমপ্লেনশন মেথডের মধ্যে যতটুকু কাজ কমপ্লিট করি ঠিক ততটুকু কাজের কি করব আমরা, বলো দেখি, প্রফিট নির্ণয় করব। তো এটা করার জন্য প্রথমে আমরা কি দেই? কন্ট্রাক্ট প্রাইস দেই। তাহলে আমরা প্রথমে দিছি কি কন্ট্রাক্ট প্রাইস, এখানে 1 লাখ টাকা, 1 লাখ টাকা। এরপরে কন্ট্রাক্ট প্রাইসের সাথে আমরা কি বিয়োগ করি? টোটাল কস্ট। টোটাল কস্টের মধ্যে কয় ধরনের কস্ট আসে? 2 ধরনের এই যে কস্ট টু ডেট, এস্টিমেটেড কস্ট দিয়ে আছে, এই দুইটা যোগ হবে, এই দুইটা যোগ হবে এবং এই দুইটা যোগ হবে। ঠিক আছে? তাহলে কস্ট এখানে হয়েছে 80 লাখ, এখানে হয়েছে 80 লাখ। তাহলে 1 কোটি থেকে 80 লাখ বাদ দিয়ে 20 লাখ, আর এখানে কত? 20 লাখই হবে। হ্যাঁ, এখানে একটা শূন্য কম পড়ছে, 20 লাখ না, তাহলে এস্টিমেটেড কস্ট। এরপরে পার্সেন্ট অফ কমপ্লিট টু ডেট, এটা বের করা শুধু কি কস্ট টু ডেট ডিভাইডেড টোটাল কস্ট। এর আগে যে বুঝো নাই এই পার্সেন্ট বের করে না, সে একটু বলা তো দেখি এই পার্সেন্টেজ আমরা কিভাবে বের করব? 35% কিভাবে বের করছে? স্যার 28 লাখ থেকে এই যে 20 লাখের ভাগ করে। অন্য একজন বলা তো দেখি, ও যেটা বললো ঠিক আছে কিনা। 28 লাখ ডিভাইডেড 80 লাখ ইনটু 100 ইন্টু 100, সূত্রটা ম্যাডাম ভালো করে দেখতে হবে। হ্যাঁ, কস্ট টু ডেট, কস্ট টু ডেট কত আছে? 28 লাখ, আর এই দুইটা যোগ করে যেটা আছে সেটা হলো টোটাল কস্ট। ঠিক আছে? 28 লাখে এই 80 লাখ দিলে ভাগ করে 100 দ্বারা গুণ করলে 35%। আর এখানে হবে 60 লাখ ভাগ কত? 80 লাখ ইন্টু 100 সমান কত পার্সেন্ট? 75%। বুঝতে পারছি সবাই? জি জি ভাইয়া স্যার এরপরে টোটাল গ্রস প্রফিটটা বের করবো কি? এই যে এস্টিমেটেড প্রফিট ছিল 2 কোটি,
সরি 20 লাখ, 20 লাখের 35% 7 লাখ। এখানে 20 লাখের 75% 15 লাখ টাকা। এখান থেকে প্রিভিয়াস এর প্রফিট বা ধরে দিলাম 15 সালে, আগের তো প্রিভিয়াস এর 2014 সাল। 2014 সালে তো কোনো তথ্য আমাদের প্রশ্নে নাই। ঠিক আছে, এর জন্য 15 সালের জন্য প্রিভিয়াস ইয়ারটা কি 0। 0 আর 16 সালের জন্য এই যে 15 সালে যেটা বেরিয়েছে সেটা হলো 2016 এর জন্য কি প্রিভিয়াস ইয়ার। তাহলে 7 লাখ থেকে 0 বাদ দিয়ে 7 লাখ টাকা, 15 লাখ থেকে 7 লাখ বাদ দিয়ে কত 8 লাখ টাকা। বুঝতে পারছি? জি স্যার। এখন আমরা জাবেদা দিব 2000 কত সালের 16 সালের। প্রথম জাবেদাটা কার জন্য দেই? কষ্টের জন্য কনস্ট্রাকশন কম। কনস্ট্রাকশন কস্ট। তাহলে এই 60 লাখ থেকে এই 28 লাখ টাকা বাদ দিয়ে যা হবে তার জন্য। কনস্ট্রাকশন ইন প্রসেস দিবি, ম্যাটেরিয়াল ক্যাশ পেয়েবল ক্রেডিট 32 লাখ টাকা, 32 লাখ টাকা। 2 নাম্বার জাবেদাটা কার জন্য দিয়ে বুঝলাম? বিলিং করার বিল জন্য। করার জন্য। তাহলে 20 লাখ থেকে 15 লাখ টাকা বাদ দিন। তাহলে 20 লাখ থেকে 15 লাখ টাকা বাদ দিয়ে থাকি 25 লাখ। তাহলে অ্যাকাউন্ট রিসিভ, বিলিং এবং কনস্ট্রাকশন ক্রেডিট 25 লাখ, 25 লাখ। 3 নাম্বার জাবেদা কার জন্য দেই? ক্যাশ কালেকশন। ক্যাশ রিসিভ। তাহলে 32 লাখ থেকে এই 12 লাখ টাকা বাদ দিয়ে যা থাকবে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট 20 লাখ টাকা, 20 লাখ টাকা। ক্লিয়ার? জি স্যার। এবার 4 নাম্বারটা, প্রথমটা যেটা কনস্ট্রাকশন ছিল সেটা শেষ জাবেদা ক্ষেত্রে খরচ হয়ে গেছে। তাহলে কনস্ট্রাকশন এক্সপেন্স 32 লাখ টাকা। 2015 সালে আমরা প্রফিট কত বের করছি বলো তো দেখি? 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। সরি, জাবেদা কি 15 সালে নাকি 16 সালের? ও, জাবেদা দিতে বলছে 2016 সালের। ঠিক আছে, তাহলে 2016 সালে প্রফিট বের করছি কত? 8 লক্ষ টাকা। 8 লক্ষ 8 টাকা। লাখ। তাহলে এখানে 8 লাখ টাকা আর 32 এবং 8 দুটো যোগ করে রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট 40 লাখ টাকা। ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের এই প্রথম রিকোয়ারমেন্ট শেষ। প্রথম রিকোয়ারমেন্ট আমরা আগেরটাই করলাম। এখন রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা, এটা আমাদের একটু ভালো করে দেখতে হবে। রিকোয়ারমেন্ট 2 বলছে ফর 2016। তাহলে 2016 জন বলছে শো হাউ দ্য ডিটেলস রিলেট টু দিস কনস্ট্রাকশন কন্ট্রাক্ট would be disclosed on the statement of financial position and income statement. তাহলে ফিনান্সিয়াল পজিশন এন্ড ইনকাম স্টেটমেন্টে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট আমরা কিভাবে শো করব? এক কথায় ফিনান্সিয়াল পজিশন মানে হচ্ছে ব্যালেন্স শিট, আর ইনকাম স্টেটমেন্ট তো আমরা জানি আয় ব্যয় হিসাব। তো ইনকাম স্টেটমেন্টে কিছু আইটেম আসবে, ব্যালেন্স শিটে কিছু আইটেম আসবে। তো এটা আগে দেখি। তো প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্টটা দেখবো। তো প্রথমে কোম্পানির নাম লিখছি এবং ইনকাম স্টেটমেন্ট ব্র্যাকেট লিখছি পার্শিয়াল মানে আংশিক। তো ইনকাম স্টেটমেন্টে শুধুমাত্র প্রফিটটা যাবে। শুধুমাত্র কি যাবে বলো দেখি? প্রফিট। প্রফিটটা তো আমরা 2016 সালের জন্য কত টাকা প্রফিট বের করছিলাম? 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখছি গ্রস প্রফিট অফ লং টার্ম কনস্ট্রাকশন কন্ট্রাক্ট 8 লাখ টাকা। যদি লস হইতো তাহলে লসটা আমরা কি করতাম? ব্র্যাকেটে ক্লোজ করতাম। গ্রস প্রফিটের পরিবর্তে আমরা কি গ্রস লস। ঠিক আছে? তবে মনে রাখবেন যে কন্ট্রাক্ট রেভিনিউ অঙ্ক করার ক্ষেত্রে কখনো লস হবে না, লসে কেউ কাজ করবে না। ঠিক আছে, সবসময় এটা প্রফিটই হবে। তাহলে ইনকাম স্টেটমেন্ট শুধুমাত্র কি নিয়ে বলো দেখি? প্রফিট। এরপরে ব্যালেন্স শিট। এই কোম্পানি নামটা চেঞ্জ হয়ে গেছে, নামটা হবে যে আবুল মুমিন। ব্যালেন্স শিট ব্র্যাকেট লিখছে কি পার্শিয়াল। এখন এই ব্যালেন্স শিটে আমাদের দুইটা আইটেম আসবে। কারেন্ট অ্যাসেটের ভিতরে দুইটা আইটেম, একটা অ্যাকাউন্ট রিসিভেবল আর একটা হলো ইনভেন্টরি। এখন অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা, এটা আগে আমাদের ভালো করে দেখতে হবে। আমরা দেখো এখানে বিল করছিলাম কত টাকা একটু বলো তো দেখি? 2016 সালে কত টাকা বিল করছিলাম? 40,000। 40 লাখ 40 টাকা। লাখ। এর মধ্যে 40 আদায় লাখ। করছি কত লাখ টাকা? 32 লক্ষ। তাহলে দেনাদার কাছে আর এখন কত টাকা পাই? 8 লক্ষ। 8 লক্ষ। এটাই হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট। তো যে কারেন্ট অ্যাসেট যেটা বিয়োগফল 8 লাখ টাকা। বুঝতে পারছি? জি স্যার। কারেন্ট অ্যাসেট এখানেই, অ্যাকাউন্ট রিসিভেবলটা এখানে ক্লোজ। 2 নম্বর আসবে ইনভেন্টরি। তো ইনভেন্টরি টাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে। ইনভেন্টরির মধ্যে দুইটা জিনিস, কনস্ট্রাকশন ইন প্রসেস এবং বিলিং টু ডেট। কনস্ট্রাকশন ইন প্রসেসের মধ্যে কন্ট্রাক্ট প্রাইসের সাথে প্রফিট রেট কি করতে হবে? গুণ করতে হবে।
তাহলে আমাদের কন্ট্রাক্ট প্রাইস ছিল 1 কোটি টাকা। এই যে কন্ট্রাক্ট প্রাইস ছিল 1 কোটি। 2016 সালে আমাদের প্রফিট রেট কত পার্সেন্ট হয়েছিল? 75%। 75। তাহলে 1 কোটি টাকার 75% মানে 75 লাখ টাকা। তাহলে এই 75 লাখ টাকা কনস্ট্রাকশন ইন প্রসেস। এর মধ্যে আমরা বিল করছি কত টাকার? 40 লক্ষ। বিল করছি 40 লাখ 40 টাকা। লক্ষ। তাহলে অবশিষ্ট টাকাটা ইনভেন্টরি বাবদ 35 লাখ টাকা। ঠিক আছে? টোটাল 75 লাখের মধ্যে বিল করা হয়েছে 40 লাখ টাকা, আর বাকি এখন পর্যন্ত আমাদের ইনভেন্টরি রয়ে গেছে কত? 35 লাখ টাকা। তাহলে 35 লাখ টাকা আলাদাভাবে হিসাব ক্লোজ, অ্যাকাউন্ট রিসিভেবল টাকাটা আলাদাভাবে কি করবো আমরা হিসাব ক্লোজ করবো। আবার দুইটা একসাথে যোগ করতে চাই, যোগ করার দরকার নাই। ঠিক আছে? জি স্যার। তাহলে ব্যালেন্স শিটের মধ্যে কারেন্ট অ্যাসেটের মধ্যে দুইটা জিনিস, অ্যাকাউন্ট রিসিভেবল এবং কি ইনভেন্টরি। অ্যাকাউন্ট রিসিভেবল টাকাটা বের করব যত টাকা বিল করছি, বিল টাকায় থেকে যত টাকা কালি করছি যেটা বিয়োগফল। আর ইনভেন্টরির মধ্যে কনস্ট্রাকশন ইন প্রসেস, এটা আসবে কন্ট্রাক্ট প্রাইসের সাথে প্রফিট রেট গুণ করে। যা হবে এখান থেকে আমরা যত টাকা বিল করছি বিলটা বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে ইনভেন্টরি টাকা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা টোটাল 3টা অঙ্ক তোমাদের করাইলাম। ঠিক আছে? আর এই 3টা অঙ্ক যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমাদের কিছু এক্সারসাইজ আছে। এই এক্সারসাইজ গুলো আমরা পারব। প্রথম এক্সারসাইজটা 2020 সালে পার্সির 17 নম্বর প্রশ্ন আছে। এই উপরে যে তথ্য দিয়ে আছে এই তথ্যের মধ্যে আমাদের একটা মাত্র তথ্য দিয়ে আছে, সেটা হচ্ছে 84 লাখ টাকা। এটা কিসের টাকা বলেন দেখি? কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইস। শুরু করছে মার্চ 1, 2019 সালে, শেষ হবে 2021 সালে অক্টোবর 1 থেকে 2021 সালে। তাহলে 19, 20, 21। আমাদের টাকার মধ্যে আছে কস্ট ইনকার টু ডেট, এস্টিমেটেড কস্ট আর বিলিং টু ডেট। আমাদের আরেকটা টাকা থাকে, সেটা কি? বিলিং টু ডেটের পরে কি থাকে বলো দেখি? ক্যাশ কালেকশন। ক্যাশ কালেকশন। কালেকশন। এখানে ক্যাশ কালেকশন নামে কোনো ঘর নাই। যদি না থাকে কোনো সমস্যা নেই। এখন আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে ইউজিং দ্য পার্সেন্ট অফ কমপ্লেনশন মেথড কম্পিউট দ্য এস্টিমেটেড গ্রস প্রফিট রিকগনাইজ ইন দ্য ইয়ার 19 থেকে কত 21। এখানে শুধুমাত্র গ্রস প্রফিটটা বের করতে হবে, কোনো জাবেদা করতে হবে না। ক্যাশ কালেকশনটা লাগে জাবেদা করার ক্ষেত্রে 3 নাম্বার জাবেদায়। ঠিক আছে? কিন্তু এই গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে ক্যাশ কালেকশনে কোনো কাজ আছে? না। নাই স্যার। ক্যাশ কালেকশনে কোনো কাজ নাই। অতএব এটা থাক বা না থাক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রথমে আমরা কমপ্লেনশন মেথডের মাধ্যমে কি বের করব? গ্রস প্রফিট 2019 থেকে কত 2021, 3 বছরের জন্য। ঠিক আছে? এটা করার জন্য স্টেপটা আমি একটু বলে দেই। প্রথমে আমাদের কন্ট্রাক্ট প্রাইস 84 লাখ টাকা। এখান থেকে টোটাল কস্ট আমরা বাদ দিব। টোটাল কস্ট হচ্ছে এই যে 19 সালের জন্য এই দুইটা যোগ, 20 সালের জন্য এই দুইটা যোগ এবং 21 সালের জন্য এই দুইটা যোগ। ঠিক আছে? তাহলে কন্ট্রাক্ট প্রাইস থেকে যার যার টাকা বাদ দিতে হবে, টোটাল এস্টিমেটেড প্রফিট। এবার পার্সেন্ট অফ কমপ্লিট টু ডেট বের করব। কস্ট টু ডেট এই 32 লাখ টাকার সাথে টোটাল কস্ট ভাগ করে 100 দ্বারা গুণ করব। 26 লাখ টাকার টোটাল কস্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ, 14,50,000 কে 100 দ্বারা টোটাল কস্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব। ঠিক আছে? তারপরে বাদ বাকি এগুলো তো আপনারা জানেন। আর বি নাম্বার বের করছে কমপ্লিট টু কন্ট্রাক্ট মেথড। তাহলে কমপ্লিট টু কন্ট্রাক্ট মেথডের ক্ষেত্রে যদি গ্রস প্রফিট বের করতে হয়, আমাদের কাজটা শুরু হয়েছে 19-এ, শেষ হয়েছে 21-এ। তাহলে 19-20 এই 2 বছরের কোনো প্রফিট কি হবে? না, শুধু 21 সাল। 21 সালের শুধু হবে। 21 সাল। তাহলে যে 19 সালে 0, 20 সালে 0, শুধু 21 সালে আমরা প্রফিটটা বের করব। বুঝতে পারছি? আর প্রফিট বের করে কি কন্ট্রাক্ট প্রাইস থেকে কস্ট টু ডেটটা বাদ দিয়ে দিই। তাহলে 84 লাখ থেকে এই প্রফিটটা আমরা বের করতাম কিভাবে? বলতো দেখি কমপ্লিট টু ডেটের ক্ষেত্রে। এই যে কন্ট্রাক্ট প্রাইস থেকে কি বাদ? কস্ট অফ কনস্ট্রাকশন বাদ। তাহলে 1 নাম্বারটা আমরা পারবো? জি স্যার। ওকে, এবার 2 নাম্বারটা আসেন। 2 নাম্বারটা এটা কমার্স পাবলিকেশন বই থেকে নেওয়া হয়েছে। এখানে কন্ট্রাক্ট প্রাইস দিয়ে আসে 22 লাখ টাকা। কস্ট টু ডেট, এস্টিমেটেড কস্ট, বিলিং টু ডেট, কালেকশন টু ডেট সব তথ্য আগের মতোই 2 বছর তথ্য দিয়ে আছে। 2 বছর তথ্য থাকলে 2 বছর, 3 বছর থাকলে 3 বছর, কোনো সমস্যা নেই। ঠিক আছে?
কিন্তু এখানে সবকিছু আগের মতোই, পরিবর্তন একটা জিনিস, সেটা বলছে হোয়াট পোর্শন অফ দ্য টোটাল কন্ট্রাক্ট প্রাইস would be recognized as revenue in 2018 এবং 2019। এই যে রিকগনাইজ অ্যাজ রেভিনিউ অর্থাৎ আমাদের রিভিউ বের করতে বলছে, রিকগনাইজ রিভিউ। এই রিকগনাইজ রিভিউ বের করার সূত্র হচ্ছে গ্রস প্রফিটের সাথে কস্ট টু ডেট যোগ করতে হবে। অর্থাৎ আমরা যেভাবে গ্রস প্রফিট বের করি এর সাথে অতিরিক্ত ভাবে কস্ট টু ডেটটা আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা কি পাবো, রিকগনাইজ রিভিনিউ পাবো। রিকগনাইজ রিভিনিউ পাবো কিভাবে? যেমন আমি যদি আমি একটা দেখাই, যেমন আমরা যে অঙ্কটা করছি, যেমন এই অঙ্কটা যে করছি, এই অঙ্কের মধ্যে যদি রিকগনাইজ রেভিনিউ বের করতে বলতো, তাহলে আমরা গ্রস প্রফিট কত পাইছি বলো দেখি? 7 7 লক্ষ লক্ষ টাকা, এই 7 লাখের সাথে কস্ট টু ডেট যোগ, কস্ট টু ডেটের টাকা কত? 28 লক্ষ। 28 লক্ষ টাকা। তাহলে 7 লাখ প্লাস 7 লাখ সমান সমান রিকগনাইজ রেভিনিউ। বুঝতে পারছেন? জি জি স্যার। তাহলে যদি 2016 জন্য, তাহলে 8 লাখের সাথে এই 60 লাখ যোগ। ঠিক আছে, এইটুকু কথাটা এখানে একটু বেশি আছে, এর জন্য আমরা একটু পড়ে দিলাম। তাহলে রিকগনাইজ অ্যাজ রিভিউ, এই যে সূত্রটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যদি মনে না থাকে তাহলে আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, রিকোয়ারমেন্ট 2 এর জন্য এখানে স্যার এটা কি আমাদের, স্যার হ্যাঁ এটা বলো। কি গ্রস প্রফিটটা প্রথমে বের করে তারপর পরে এটা বের করব? অবশ্যই আগে ওই যে নিয়ম অনুযায়ী তো বললাম, এই যে এই পর্যন্ত আগে করবা, এই গ্রস প্রফিট আগে বের করে নিবা, চোখ বুঝে আগে এই পর্যন্ত বের করবা। ঠিক আছে, এই পুরাটা করবা। ঠিক আছে, জি এর স্যার। সাথে তারপর যোগ করবা কস্ট টু ডেট, তারপর হচ্ছে যোগ করে যেটা হবে সেটা হচ্ছে রিকগনাইজ রিভিউ। ঠিক আছে, জি স্যার। এই যে 2 নাম্বার রিকোয়ারমেন্টটা করে দিচ্ছে, এটা দেখলে আরো বুঝতে পারবা। এই যে 2 নাম্বার রিকোয়ারমেন্টটা ওই সেম প্রশ্নই বলছে যে এখানে কমপ্লিট কন্ট্রাক্ট মেথডের ক্ষেত্রে, কমপ্লিট কন্ট্রাক্ট মেথডের ক্ষেত্রে আমাদের এটা বের করতে হবে, সেই রিকগনাইজ রেভিনিউ বের করতে হবে। এখন কমপ্লিট কন্ট্রাক্ট মেথডের ক্ষেত্রে আমরা কোন বছরের ক্ষেত্রে প্রফিটটা চোখে দেখব? শেষ বছরের ক্ষেত্রে, নাকি? তাহলে 18 সালে কি কোনো প্রফিট হবে? জি না, না জি না 19 স্যার। সালে প্রফিট। তাহলে দেখেন 19 সালে প্রফিটে কি কন্ট্রাক্ট প্রাইস ছিল 22 লাখ, এখান থেকে কস্ট অফ কনস্ট্রাকশন, এই যে কনস্ট্রাকশন প্রাইস ছিল কত, 14 লক্ষ 25। তাহলে 22 লাখ থেকে 14 লক্ষ 25 বাদ দিয়ে আমাদের গ্রস প্রফিট হয়ে গেল, তাই না? আগে নিয়মে জি এটাই স্যার। তো অ্যান্সার। কিন্তু এখানে আমাদের কি চাইছে, রিকগনাইজ অ্যাজ রিভিনিউ। তাহলে এই গ্রস প্রফিটের সাথে কি যোগ করতে হয়? কস্ট কষ্ট টু ডেট। কস্ট টু ডেট। তাই যে লিখছি অ্যাড কস্ট টু ডেট, তোমরা যদি আগের মতোই লিখবা গ্রস প্রফিট বের করে অ্যাড কস্ট টু ডেট, যেটা যোগ করে আবার সেই রিকগনাইজ অ্যাজ রেভিনিউ, সেই 22 লাখটাই। এই অঙ্কে কন্ট্রাক্ট প্রাইসের সমান আছে, কিন্তু অন্য অঙ্কে কন্ট্রাক্ট প্রাইস সমান নাও হতে পারে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আর 3 নম্বরে জাবেদা করতে বলছে 2018 সালের জন্য কোন মেথডের ক্ষেত্রে? কমপ্লেনশন মেথডের ক্ষেত্রে। তাহলে কমপ্লেনশন মেথডের ক্ষেত্রে কয়টা জাবেদা পড়ছি আমরা? 4টা। 4টা। ক্লিয়ার? জি স্যার। পারবো? জি স্যার পারবো। ওকে, এরপরে যেগুলো আমাদের আছে, এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ও কি 4, 5, 6 তিনটা অঙ্ক একই অঙ্ক, আমি একটা দেখে দিব। এই 4, 5, 6 এর মধ্যে আমি একটা অঙ্ক দেখে দিতেছি। ঠিক আছে, এটা দেখেন বসে। 3 নাম্বার অঙ্কটা আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। ঠিক আছে, এই যে আগের মধ্যে সব তথ্য দিয়ে আছে, জাবেদারি করতে বলছে। পাবো এটা? জি স্যার পারবো। এই যে গ্রস প্রফিট রিকগনাইজ করতে বলছে এবং কি জাবেদা করতে বলছে, কোন মেথডের জন্য? কমপ্লেনশন মেথডের জন্য। তো আগের অঙ্কে যেটা 1 নাম্বার রিকগনাইজ সেটাকে ভেঙে 2টা করছে। এবার 4 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে আনিকা কনস্ট্রাকশন বিজ্ঞান ওয়ার্ক অন 60 লক্ষ টাকা কন্ট্রাক্ট ইন 2017 টু কন্ট্রাক্ট অন অফিস বিল্ডিং। তাহলে এখানে কন্ট্রাক্ট প্রাইস দিয়ে আছে কত টাকা? 60 লাখ 60 টাকা। লক্ষ টাকা। ডিউরিং 2017 আনিকা কর্পোরেশন ইনকার্ড কস্ট অফ টাকা 18,50,000 টাকা বিল দেয়ার কাস্টমার ফর 10 লাখ টাকা and collected 8,80,000। অর্থাৎ বিল করছে 18,50,000, সরি, কস্ট টু ডেট দিয়ে আছে 18,50,000, 18,50,000 এর মধ্যে বিল করছে 10 লাখ টাকা, এই 10 লাখের মধ্যে কালেক্ট করছে কত? 80,000।
তাহলে এখানে তিনটা তথ্য, এক হলো কস্ট টু ডেট 18,50,000, বিলিং টু ডেট 10 লাখ টাকা, কালেকশন টু ডেট 8 লক্ষ কত 80। এন্ড বলছে এট ডিসেম্বর 2017 দ্য এস্টিমেটেড ফিউচার প্রফিট অর্থাৎ এস্টিমেটেড কস্ট 35 লাখ টাকা। আমাদের যে চারটা তথ্য থাকে, চারটা তথ্য এখানে দিয়ে আছে। কন্ট্রাক্ট প্রাইস দিয়ে আছে 60 লাখ, কস্ট টু ডেট দিয়ে আছে 18,50,000, এস্টিমেটেড কস্ট কত দিয়ে আছে 35 লক্ষ। 35 লক্ষ টাকা, বিল করছে 10 লাখ টাকা, কালেক্ট করছে 8 লক্ষ কত 8 80 লক্ষ। হাজার। And বলছে prepare running a journal entries using the percentage of completion method. তো পার্সেন্ট অফ কমপ্লেনশন মেথডে আমাদের কি করতে হবে, জাবেদা করতে হবে। তাহলে জাবেদা আমরা কয়টার জন্য কয়টা জাবেদা করি, 4টা। চারটা জাবেদা। জাবেদা করার জন্য সর্বশেষ জাবেদা 4 নম্বর জাবেদা প্রফিট লাগে না? জি স্যার। এই প্রফিটটা করার জন্য আগে প্রফিটটা সুন্দর করে কি করবেন, বের করে নিন। তাহলে প্রফিটটা আমরা বের করি, আমি যদি মুখে মুখে বলি তাহলে প্রথমে 60 লাখ টাকা নাকি কন্ট্রাক্ট প্রাইস, জি স্যার। এখান থেকে টোটাল কস্ট, টোটাল কস্টের মধ্যে আমাদের কস্ট টু ডেট আছে 18,50,000 আর এস্টিমেটেড কস্ট কত 35 লক্ষ। 35। যোগ করেন তো দুইটা, ক্যালকুলেটর আছে? মনে নাই। 53,50,000 53,50,000 53,50,000 টাকা। তাহলে এস্টিমেটেড প্রফিট এই দুটো বিয়োগফল কত হয়, 7,50,000 না, দেখো তো 54, 6,50,000 না। এবার পার্সেন্টেজ অফ কমপ্লিট টু ওইটা হবে এই 18,50,000 ভাগ হচ্ছে 53,50,000 ইন্টু 100 কত হয়, 18,50,000 ভাগ 53,50,000 ইন্টু 100। স্যার 34%। 34%। 6,50,000 উপর 34% কত হয়, স্যার 2,21,000। 2,21,000 টাকা। প্রিভিয়াস এর প্রফিট 0, তারপরে এটা হচ্ছে গ্রস প্রফিট 2,21,000 টাকা। আপনারা যদি ভুল না করেন এই 2,21,000 টাকাই হবে, ক্যালকুলেশন যদি ভুল না করেন, ঠিক আছে? তো আমি প্রফিট বের করে দিলাম, এখন আপনারা জাবেদা চারটা করে পারবেন না? জি স্যার পারবো। এই 5 নাম্বারটাও সেম, এই 6 নাম্বারটাও কি সেম। ও 6 নাম্বারটা ব্যালেন্স শিট করতে বলছে, 6 নাম্বার সেম না, 5, 4 এবং 5 দুইটাই সেম। এই যে 5 নাম্বার প্রশ্নটা করে দেই, এখানে কন্ট্রাক্ট প্রাইস 70 লাখ, কস্ট টু ডেট দিয়ে 17,50,000, বিল করছে 12 লাখ টাকা, কালেক্ট করছে 9,60,000 আর এস্টিমেটেড কস্ট কত দিয়ে আছে 31,85,000 টাকা। ঠিক আছে, কমপ্লেনশন মেথডে জাবেদা করতে হবে, 4-5 সেম। ওকে, জি স্যার। আর 6 নম্বর প্রশ্নটা জাবেদা, জাবেদাটা করা হয় কয়টা ধাপে, দুইটা। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আসে বলো দেখি, অ্যাকাউন্ট রিসিভেবল এবং কি ইনভেন্টরি। ইনভেন্টরি তো ইনভেন্টরি। অ্যাকাউন্ট রিসিভেবল বের করার লাগিয়ে বিল যা করছে এর মধ্যে কালেক্ট কত করছে, বিল করছে 12 লাখ টাকা, কালেক্ট করছে কত 9,60,000, তাহলে 12 লাখ এবং 9,60,000 এই দুটোর পার্থক্য 2,40,000। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আর ইনভেন্টরি টাকা হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস 70 লাখের সাথে প্রফিট রেটটা বের করবা ওইটা, ওখান থেকে বিল করছি 12 লাখ, 12 লাখ টাকা বাদ দিলে আমরা পাবো 12,50,000। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে 6 নাম্বারটা গেল। আমরা নেক্সট ক্লাসে এই যে সেলস রেভিনিউ এই 2 নাম্বার ফরম্যাটটা করব। তো 2 নাম্বার ফরম্যাট করার আগে আপনারা 1 নাম্বার ফরম্যাটটা টোটালি কমপ্লিট করেন,
যদি কারোর সমস্যা থাকে তাহলে সমস্যাগুলো আমাকে বললে আমি আগামী ক্লাসে সমস্যার সমাধান করে তারপরে পরবর্তী ফর্মে যাব। তাহলে বেসিক কোশ্চেন আপনাদের 3টা এবং প্রবলেম 6টা, টোটাল 9টা অঙ্ক করলেই এই ফরম্যাটটি নিয়ে আর কোনো টেনশন করার দরকার হবে না। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে আমাদের ক্লাস আজকে এখানে শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন।